আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি 22 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তার একদিন পর মানে 23 এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে সোজা সাপটাভাবে বলেছেন, বাংলাদেশে জ্বালানি সংকট সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এতটাই বাইরে যে লোডশেডিং চলতেই থাকবে। একই দিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, গ্রামের দিনে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে জানালেন, গ্রাম ছাড়িয়ে লোডশেডিং ঢাকায় আসছে। গত 2 মাসে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ছিল অবধারিত, কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে এই সমস্যা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ভাব। বাস্তবতা তুলে ধরার চেয়ে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সংকট ছিল অসাধুদের চক্রান্ত। অবশ্য বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে জ্বালানি সংকটটা বুঝতে পারার কথা নয়, কারণ গণমাধ্যমের খবর হলো বিদ্যুৎ মন্ত্রী আর প্রতিমন্ত্রীর এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা নেই, অথচ গত বেশ কিছুদিন ধরে তেল, গ্যাস আর কয়লার সংকটের কথা নানা মহল থেকে এবং গণমাধ্যমের খবরে প্রকাশিত হচ্ছিল। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রামে বিদ্যুৎ সোনার হরিণ হয়ে গেছে। একদিকে ডিজেল আর একদিকে বিদ্যুতের অভাবে সেচের মৌসুমে চলছে কৃষকের হাহাকার। তাদের ভরসা এখন বৃষ্টি। এসএসসি পরীক্ষার মৌসুমে কষ্ট বেড়েছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে, যেখানে সেচের অভাবে মাঠের ফসল পুড়ছে এবং সারের অভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সার কারখানাগুলো। জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাক খাতে, বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। সরকার সব ধরনের তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে পরিবহন ভাড়া, এলপিজির দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। জ্বালানি সংকট নিয়ে দাবির পরও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বললেন, গ্রামে শুধু নয়, এবার ঢাকায়ও চলবে লোডশেডিং। প্রশ্ন হলো, সরকারের মন্ত্রী যে এতদিন সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় বলে গেলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, রাতারাতি সেই জ্বালানি কোথায় হাওয়া হয়ে গেল? যে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকটের ভয়াবহতা বাড়ছে, সেই হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বসিয়েছে সেগুলো অকেজো করতে লাগবে 6 মাস। প্রশ্ন হলো, সংকটকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প শোনানো হয়েছিল, সেটি সামনের দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে কারণ জ্বালানি সংকটের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হলো, বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনায় কি বড় ধরনের কোনো গলদ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই এবং মজুদ পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 8.23 লাখ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। সরকারের দাবি অনুযায়ী ডিজেলে অন্তত 50 দিনের এবং অকটেনে প্রায় 93 দিনের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকার কথা। সরকারের এমন দাবির পর প্রশ্ন উঠছে, যদি মজুদ ঠিকই থাকে তবে পাম্পগুলোতে কেন তেল পাওয়া যাচ্ছে না? কেন মানুষকে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশেষ করে গ্রামে যেখানে যানবাহন কম, সেখানে কেন কৃষকদেরকে মাথায় সেচ যন্ত্র বহন করে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে? এর মধ্যে সরকার সব ধরনের তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। তাতে পরিবহন ভাড়া সহ মানুষের অনেক খরচ বাড়লেও ডিজেল সংকটের কারণে কৃষকের যে হাহাকার, সেটি কি কমেছে? গণমাধ্যমের শিরোনাম বলছে, তেল নেই, নেই বিদ্যুৎ, বাংলার কৃষকদের ভরসা তাই আল্লাহর বৃষ্টি। কিন্তু বড় মৌসুমের এই সময় যতটা সেচ দরকার তা বৃষ্টিতে পূরণ হয় না, তাই কৃষকদের মধ্যে লেগে গেছে হাহাকার। বাংলাদেশে বড় মৌসুম এখন তার চূড়ান্ত পর্যায়ে, যখন প্রতিটি ধানের জমিতে দরকার পর্যাপ্ত পানি এবং সার। কিন্তু ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে সেচ পাম্পগুলো প্রায় অচল হয়ে পড়েছে। দেশের প্রায় 13 লাখ সেচ পাম্পের 15% ডিজেলে চলে, যার জন্য প্রতি বছর 10 লাখ টন ডিজেল দরকার হয়। ডিজেলের দুষ্প্রাপ্যতা এবং দাম লিটারে 20 টাকা বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ এক লাফে 35 থেকে 40% বেড়ে গেছে। 5 বছর আগে যেখানে প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ ছিল 16 থেকে 18 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 28 টাকায়।
এর সাথে যোগ হয়েছে সারের তীব্র সংকট। দেশের গ্যাস ভিত্তিক সার কারখানাগুলোর প্রায় সবগুলোই বন্ধ রয়েছে, কারণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়া সারের জন্য বাংলাদেশকে এখন পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিশ্ব বাজারে সারের দাম ইতিমধ্যেই 20 থেকে 28% বেড়েছে। দর্শক, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন লোডশেডিং গ্রামেই বেশি হচ্ছে, এতটা বেশি যে বিদ্যুৎ থাকে না, আসা যাওয়ার মধ্যেই থাকে। অথচ বিদ্যুতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বেশ ভালো। ভালো হওয়ার পরও কেন এত বিদ্যুৎ সংকট? উত্তরটা সহজ। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর হলো, জ্বালানির অভাবে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি, বাড়ছে লোডশেডিং। তবে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সারা দেশে প্রচন্ড গরমের মধ্যে লোডশেডিং এ যখন জনজীবন বিপর্যস্ত, তখন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের অধিকাংশ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন এই শহরে মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছে। তবে শহরের বাইরে, মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকার বাইরে জেলার গ্রামীণ জনপদের চিত্রটি একেবারেই উল্টো। সেখানে ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একই চিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা যশোর সদরও। বিদ্যুৎ সংকট নিয়ে এতদিন সরকার পক্ষ থেকে কিছু বলা না হলেও শেষ পর্যন্ত 23 এপ্রিল সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে সংকটের কথা। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, 23 এপ্রিল বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। সরবরাহ হয়েছে প্রায় 13,000 মেগাওয়াট। এতে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত 12টার পর ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরো বেড়েছে। তীব্র গরমের মধ্যে এই দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের বিরোধিতা ছিল, কিন্তু আকালের এই যুগে আদানি বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় ভরসা হয়ে আছে। কয়লার অভাবে পটুয়াখালীর 1,320 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক উৎপাদন করছে। 22 এপ্রিল গণমাধ্যমের খবর ছিল, গ্যাস সহ জ্বালানি সংকটে ছোট বড় 63টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যুগ্ম সচিব উম্মে রেহানা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের কারণে পরিস্থিতি চরম চাপে রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে এবং এই খাতের মোট উৎপাদন সক্ষমতা 12,154 মেগাওয়াটের বেশি। তবে গ্যাসের অভাবে বর্তমানে এর অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতা চালাতে দৈনিক দরকার 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস। সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র 850 থেকে 900 মিলিয়ন ঘনফুট। দর্শক, একদিন আগেও সরকারের মন্ত্রী দাবি করেছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে বললেন, জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফার্নেস অয়েল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এই অবস্থায় দেশের 8টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কতই না গালমন্দ করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময় ধরে। রুমিন ফারহানা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো কোনো স্থানে লোডশেডিং হচ্ছে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। এই পরিস্থিতিতে কৃষকরা চোখে অন্ধকার দেখছেন, মাথায় হাত পড়েছে শিল্পোদ্যোক্তা ব্যবসায়ীদের। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। মাত্রা ছাড়া গরমের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এ শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা নিয়ে চিন্তায় আছেন অভিভাবকেরা। ঘাটতি মেটাতে এতদিন নিয়মিত লোডশেডিং করত সরকার, যার প্রায় পুরোটাই চাপিয়ে দিত গ্রামের মানুষের উপর। জাতীয় সংসদে রুমিন ফারহানা বলেছেন, লোডশেডিং ঢাকায় হয় 1 থেকে 2 ঘন্টা, কিন্তু গ্রামে হয় 14 ঘন্টা। এবার ঘাটতি এতটা বেড়েছে, তাতে আর শুধু গ্রাম দিয়ে হবে না। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, ঢাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও সরকারের দাবি এটি পরীক্ষামূলকভাবে, কিন্তু
বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। ঢাকায় লোডশেডিং করা হবে এমন তথ্য ছাপার পর গণমাধ্যমে উঠে আসছে শহুরে লোডশেডিং এর সেই দুঃসহ স্মৃতিগুলো। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়েছে, এখনকার জেনজি কিংবা এর আগের প্রজন্মের কাছে লোডশেডিং এর সেই দিনগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যাদের বড় হওয়া বেড়ে ওঠা 90 দশকে তাদের কাছে আছে। বিএনপির গত টার্মের সময় বিদ্যুতের দাবিতে ক্যান্সার থেকে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের স্মৃতি এখনো অনেকের মনে দগদগে। তেল, গ্যাস আর বিদ্যুতের অভাবে শুধু কৃষক কিংবা শিক্ষার্থীরা নয়, আতঙ্কে পড়েছেন দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত পোশাক শিল্পের ব্যবসায়ীরা। একদিন আগেই তারা এক সেমিনারে বলেছেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উপর আস্থা হারিয়ে ফেলছেন। উৎপাদন খরচ গত 15 দিনে 35% বেড়েছে। বিজিএমইএ এর তথ্য মতে তৈরি পোশাক রপ্তানি গত 6 মাসে 2.63% কমে গেছে। বড় বড় বিদেশি ক্রেতারা এখন তাদের অর্ডার ভারত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছে, কারণ সেসব দেশে জ্বালানি সরবরাহ অনেক বেশি স্থিতিশীল। ভারতের নুমালীগড় এবং অন্যান্য টেক্সটাইল হাবগুলো এখন বাংলাদেশের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক ফ্যাক্টরি মালিক বলছেন, জুলাই আগস্টের যে অর্ডারগুলো এখন আসার কথা ছিল তার সিংহভাগই স্থগিত হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে যদি শিপমেন্ট দেরি হয়, তবে ক্রেতারা এয়ার শিপমেন্ট দাবি করছেন, যার খরচ মেটাতে গিয়ে অনেক ফ্যাক্টরি লোকসানের মুখে পড়ছে। দেশের ফ্যাক্টরিগুলোতে যখন গ্যাসের চাপ 0 থেকে 2 PSI এ নেমে এসেছে, যেখানে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দরকার অন্তত 10 থেকে 15 PSI, তখন এলপিজি গ্যাসের অভাবে আপনার হেসেলও চাপ বাড়ছে। এলপিজি গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের জন্য 2 বেলা ভাত রান্না করাও কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মাত্র 18 দিনের ব্যবধানে 2 দফায় এলপিজির দাম বাড়িয়েছে। বর্তমানে 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা, যা গত মাসের শুরুতে ছিল 1341 টাকা, অর্থাৎ এক মাসে দাম বেড়েছে প্রায় 600 টাকা। বিজনেস স্ট্যান্ডার্ড প্রশ্ন রেখেছে, এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে? দর্শক, এই দাম আরো কয় দফা বাড়বে তা হয়তো জানা নেই। যেমন জানা নেই সরকার জ্বালানির সংকট নেই বলতে বলতে গ্রামের আর কোথায় লোডশেডিং বাড়াবে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকারের কি বা করার আছে। খুব দূরের দেশ নয়, দেখে আসি পার্শ্ববর্তী দেশগুলো এই সংকটকে কিভাবে মোকাবেলা করছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে মজুদ বাড়িয়ে চলেছে, মাঝে মাঝে বাংলাদেশের জন্য ডিজেল পাঠাচ্ছে। শ্রীলঙ্কা কিউআর কোড ভিত্তিক রেশন ব্যবস্থা এবং 4 দিনের কর্মসপ্তাহ চালু করে সামাল দিয়েছে জ্বালানি সংকট। পাকিস্তান জ্বালানির দাম বাড়ালেও কৃষক ও ট্রান্সপোর্টারদের সরাসরি ভর্তুকি দিয়ে দুর্ভোগ কমিয়েছে। দর্শক, এই 3টি দেশ কখনোই অস্বীকার করেনি জ্বালানি সংকট নেই, যেটি করে গেছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের বর্তমান সংকটটি কোনো একটি একক খাতের সমস্যা নয়, বরং এটি একটি চেইন রিয়াকশন। জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ না থাকায় শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, আর উৎপাদন কমায় রপ্তানি কমছে ও বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এটিকে বলা যেতে পারে একটি দুষ্টু চক্র, যেটি ধীরে ধীরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে গ্রাস করে ফেলছে। পোশাক খাতের অর্ডার ভারতে চলে যাওয়া এবং দেশের সারের কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে? এই আশঙ্কা করা হচ্ছে কারণ জ্বালানি সংকট এতটা বাড়ছে যে মোবাইল নেটওয়ার্কও হুমকির মুখে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায় এবং রাজনৈতিক গাফিলতি দূর করা না যায়, তবে আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। দীর্ঘ 1.5 দশকের তৃণমূল কংগ্রেস বা টিএমসির শাসন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্রমবর্ধমান উত্থান এবং বাম কংগ্রেস জোটের অস্তিত্ব রক্ষার লড়াই, সব মিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ এখন টান টান উত্তেজনায় পরিপূর্ণ। এই নির্বাচন কেবল কলকাতা রাইটার্স বিল্ডিং বা নবান্নের দখল নেওয়ার লড়াই নয়, বরং এটি বাঙালি সাংস্কৃতিক আত্মপরিচয়, অর্থনৈতিক ভবিষ্যৎ আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের গতিপথ নির্ধারণের এক অগ্নি পরীক্ষা বটে।
ব্যাপক ধরপাকড়, পুলিশ ও প্রশাসনের ঢালাও বদলি, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ এবং দুই শিবিরের মারদাঙ্গা ভাষণ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট চিত্র এমনই। আগের নির্বাচনের তুলনায় এবার পর্যায় সংখ্যা কমিয়ে আনায় নির্বাচনী প্রচারণার তীব্রতা এবং গতি কয়েক গুণ বেড়েছে। সবখানে এখন প্রশ্ন একটাই, আরো একবার কি দিদি হচ্ছেন নাকি ক্ষমতায় আসছে দিল্লি? তবে তৃণমূল ও বিজেপির ঘোর আশাবাদীরা ছাড়া কেউ বুক ফুলিয়ে বলতে পারছে না শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেই জিতুক, বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের পর পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের মানুষদের কাছেও এক বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কে জিতলে বাংলাদেশের লাভ বেশি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 23 এবং 29 এপ্রিল রাজ্যের 294টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। প্রথম দফায় মানে 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং জনতাত্ত্বিক বিন্যাস রাজনৈতিক দলগুলোর জন্য এক জটিল সমীকরণ তৈরি করছে। প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গ ঐতিহাসিকভাবেই বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির আধিপত্য ছিল স্পষ্ট। তবে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে তাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। মালদা ও মুর্শিদাবাদ জেলা দুটিকে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ বলা হয় তাদের বিশাল মুসলিম জনসংখ্যার কারণে। এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকল বা মালদাহের সুজাপুরের মতো আসনগুলোতে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। 29 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার 142টি আসন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর অঞ্চলকে কভার করছে। এই অঞ্চলটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল উৎস হিসেবে পরিচিত। তবে আরজিকর হাসপাতালের ঘটনা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলো এই অঞ্চলের শহুরে ভোটারদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল যেমন আসানসোল বা দুর্গাপুরে শিল্পায়নের অভাব এবং বন্ধ কলকারখানাগুলো একটি বড় নির্বাচনী ইস্যু। তৃতীয় দফার নির্বাচনে মতুয়া ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ বা গাইঘাটার মতো আসনগুলোতে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির প্রধান তুরুপের দাস। সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই উদ্বাস্তু ভোট নিজেদের দিকে টানতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সিএএ কে একটি ধাপ্পা হিসেবে প্রচার করে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করছে। পুরাতন হিসেব যাই হোক, অনিশ্চিত পরিস্থিতিতে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে মোতায়েন রয়েছে 3.25 লাখ জওয়ান। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন জরিপের ফলাফল। সেসব জরিপে দেখা যাচ্ছে ভোট গ্রহণের একদিন আগেও কেউ নিশ্চিত নয় কে জিতবে আর কে হারবে। কারো সমীক্ষায় তৃণমূল এগিয়ে, কারো মতে বিজেপি, কেউ বা দেখছে ঝুলন্ত সরকারের সম্ভাবনা। টাইমস নাও ও এবিপি এই দুই গণমাধ্যমের জরিপে একই ফল এসেছে। তারা বলছে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 158, বিজেপি 115 থেকে 120, সিপিএম কংগ্রেস 14 থেকে 19। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সরকার গড়তে লাগে 148 আসন। ইন্ডিয়া টুডের এক্সিস্ট মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখাচ্ছে লড়াইটা হবে শিয়ানে। এদের হিসেবে এগিয়ে আছে বিজেপি, পাবে 147, তৃণমূল কংগ্রেস 143। রিপাবলিক সিএনএক্স এর ছবিও মোটামুটি একই রকম। ইটিজি রিসার্চ নামে
আরেকটি সংস্থা অবশ্য তৃণমূলের জয় দেখছে। তাদের মতে মমতার দল পাচ্ছে 169 আর মোদীর দল 110। ইপসোসও তৃণমূলকে এগিয়ে রাখছে। পোলস্টার সংস্থা হিসেবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাদের মতে মমতার দল পাবে 147 আর মোদীর বাহিনী পাবে 130। তবে ইন্ডিয়া টিভি গোষ্ঠীর জরিপে বিজেপির ভূমিদল জয়ের সম্ভাবনার কথা বলছে। পোল অফ পোলসের জরিপ অবশ্য সমানে সমানে লড়াই দেখছে। সবগুলো জরিপ থেকে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা এবং জনকল্যাণমূলক নীতি, অন্যদিকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। তবে বাম কংগ্রেস জোটের ভোট সংগ্রহের ক্ষমতা বিজেপি বা তৃণমূলের জয়ের মার্জিন ঠিক করে দিতে পারে। যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবং এআইএমআইএম মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে, তবে মালদা, মুর্শিদাবাদ ও 2 চব্বিশ পরগনার অনেক আসনে বিজেপির জয়ের পথ পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ কোনো পার্শ্ব বিষয় নয়, বরং এটি একটি কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশেও একটি বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এখন বিএনপি ও তার মিত্ররা। এই নতুন সমীকরণ পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনী বয়ানকে প্রভাবিত করছে। ভেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ মসনদে কে বসলে বাংলাদেশের লাভ, কারণ কলকাতার ক্ষমতায় কে বসবেন তার উপর বাংলাদেশের অনেক জাতীয় স্বার্থ নির্ভর করছে। বাংলাদেশের দর্শকদের জন্য এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন বা স্থিতি অবস্থা সরাসরি বাংলাদেশের পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের সাথে জড়িত। রাজ্যের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে বারবার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যুকে সামনে আনছে। বিজেপি পশ্চিমবঙ্গের দীর্ঘ 2217 কিলোমিটার সীমান্তকে অনুপ্রবেশের করিডোর হিসেবে তুলে ধরছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিজেপি নেতৃত্বে সরব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি জিতলে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে উদ্বেগের কারণ হয় এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। আবার তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় সমস্যা। মমতা দাবি করেন তিস্তায় পানি নেই, তাই তিনি চুক্তি করতে পারবেন না। যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে তবে তিস্তা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত থাকতে পারে। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বাংলাদেশের নতুন বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করে, তবে তিস্তা নিয়ে জট খুলতে পারে। 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি চুক্তি। এই চুক্তি নবায়ন কিংবা নতুন করে চুক্তি করতে হলে পশ্চিমবঙ্গের মসনদে যিনি বসবেন তার মতামত ও সমর্থন লাগবে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি কমে যাওয়ার আশঙ্কায় এই চুক্তির শর্তাবলী নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ভারত থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ডিজেল এবং সার আমদানি করে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় থেকে বাংলাদেশে গেছে, তার সুষ্ঠু পরিচালনা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রবাহ বজায় রাখা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের উপর অনেকাংশেই নির্ভর করে। দর্শক, পশ্চিমবঙ্গের 2026 সালের নির্বাচন কেবল একটি সাধারণ রাজ্য নির্বাচন নয়, এটি ভারতীয় রাজনীতির মেরুকরণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার একটি মুহূর্ত। বাংলাদেশের মানুষদের জন্য এই নির্বাচনের বার্তা পরিষ্কার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটলে ঢাকার সাথে দিল্লির তর্ক কষাকষির ভাষা বদলে যাবে। যদি তৃণমূল জয়ী হয় তবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্ট্যাটাস কো বা বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। বিজেপি জয়ী হলে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন মেরুকরণ দেখা দিতে পারে। কেন্দ্রীয় রাজ্য সরকার একই দলে হওয়ায় বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ঠিকই। বিজেপির জয় হয়তো তিস্তা পানি বন্টন সহজ করতে পারে, কিন্তু এনআরসি ও সিএ এর সুর সীমান্ত জুড়ে এক ধরনের
উত্তাপ তৈরি করবে। আর তৃণমূলের জয় মানেই হচ্ছে তিস্তা নিয়ে স্থিতি অবস্থা এবং সাংস্কৃতিক সম্পর্কের ধারাবাহিকতা। কার ভাগ্যে এবার লেখা আছে পশ্চিমবঙ্গের মসনদ, তার জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। চূড়ান্ত সিদ্ধান্তটি এখন পশ্চিম বাংলার ৬,৮২,০০,০০০ ভোটারের হাতে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। যেখানে মধু সেখানে ভন ভন করে মৌমাছি।